স্বমহিমায় শেখ শাহজাহান জেলে বসেই হুমকি দিচ্ছেন সন্দেশখালী শাহজাহান। সরবেরিয়ার জমি দখল করে মার্কেট তৈরি করেছিল শাহজাহান। অভিযোগ, মণ্ডল পরিবারের জমিতেই মার্কেট তৈরির অভিযোগ ওঠে। কি বলছে মণ্ডল পরিবার, কি অভিযোগ তাদের, শুনুন। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, ওই বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব, আমরা থাকতে পারছি না। জেলে বসেই রীতিমতো হুমকি দিয়েছে এই শেখ শাহজাহান। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, এটা কিভাবে সম্ভব? জেল থেকে কিভাবে হুমকি দিল শাহজাহান? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। মণ্ডল পরিবারের জমিতে মার্কেট তৈরির অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে, আর এই অভিযোগে ইডি এবং সিবিআই এর দ্বারস্থ মণ্ডল পরিবার, এবং তারপরে হুমকি দেওয়া হচ্ছে মণ্ডল পরিবারকে। জেলে বসে শাহজাহান হুমকি দিচ্ছে, কিন্তু কিভাবে জেলে বসে হুমকি দেওয়া সম্ভব? কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, দেখো, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে এই যে মণ্ডল পরিবারের জমি দখল করে শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছিল, এবং এই খবর আমরা দেখিয়েছিলাম গত বছর 2024 সালের 7ই মার্চ। আমরা এই খবর আমরা বারবার করে দেখিয়েছিলাম যে এই মণ্ডল পরিবার তারা অভিযোগ করেছিল, সিবিআই এবং ইডির কাছে তারা অভিযোগ করেছিল যে তাদের জমি জোর করে দখল করে শেখ শাহজাহান মার্কেট করেছে। এবং তারপরে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই এবং ইডি কিন্তু তদন্ত নামে শেখ শাহজাহান মার্কেটে আসে, মণ্ডল পরিবারের কাছে আসে, এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে থাকে। এরপর গত কয়েকদিন আগে এই মণ্ডল পরিবারের রবীন মণ্ডলের কাছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মফিজুল মোল্লা সে আসে, এসে একজন ফোন ধরিয়ে দিয়ে বলে যে ভাই কথা বলবে। ভাই মানে কে? ভাই মানে হচ্ছে শেখ শাহজাহান। সে যখন ফোনে কথা বলে তখন বলে, ভেতরের থেকে অন্য প্রান্ত থেকে বলে যে আমি শেখ শাহজাহান বলছি, যে তোমরা কিন্তু অন্যায় করছো, তোমরা কিন্তু কাজটা ঠিক করছো না। তোমরা এই যে শেখ শাহজাহানের যে আমার যে মার্কেট, সেই মার্কেট নিয়ে তোমরা সিবিআই কাছে যাচ্ছ, ইডির কাছে যাচ্ছ, বিভিন্ন দপ্তরে যাচ্ছ, এটা বাড়াবাড়ি করছো। আমি কিন্তু তোমাদের বাড়িতে বোমাবাজি হবে, তোমাদের বেরোতে দেবো না, তোমাদের বাড়ি ভাঙচুর করবো, এইসব বিভিন্ন রকমের ফোনে হুমকি দেয় বলে কিন্তু অভিযোগ মণ্ডল পরিবারের। এরপর এই মণ্ডল পরিবার কিন্তু গতকাল ইডি দপ্তরে কিন্তু এই বিষয়টাই নিয়ে কিন্তু একদম লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও এই যে যার বিরুদ্ধে অভিযোগ, যে মফিজুল মোল্লা, যার ফোনে শেখ শাহজাহান ফোন করেছিল, সেই শেখ শাহজাহানের সেই মফিজুল মোল্লা কিন্তু পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে। একদমই অনুপম, আমরা শুনবো কি বলেছে মফিজুল মোল্লা। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি। বালি পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জামুরিয়ার চিচুড়িয়ায় উত্তেজনা ছড়ায়। অজয় থেকে বালি পাচারের অভিযোগ, পাচারের চেষ্টার অভিযোগ তুলে অবরোধ করেন এলাকার মানুষ। পাশের গ্রামের নেতার বিরুদ্ধে অভিযোগ বালি পাচারের। আরো কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কাদের বিরুদ্ধে অভিযোগ? এই অভিযোগ কি এর আগে জানানো হয়েছে? কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? দেখো, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বেআইনি ভাবে বালি ওভারলোড নিয়ে যাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের এরকম একাধিক গাড়ি আটক করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আজকে যে ঘটনা ঘটেছে, জামুরিয়ার যেই অঞ্চলে বালি রাস্তার উপর থেকে যাচ্ছে, সেইখানে গ্রামেরই এক পক্ষ তারা যেভাবে বেআইনি ভাবে বালু পাচার করা হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তার বিরুদ্ধে সরব হয়েছিল। তখন কিন্তু উল্টো দিকে দেখা যায় গ্রামেরই মানুষরা অন্য পক্ষ তারা বিরোধিতা করে। এই নিয়ে পরে গ্রামের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। সে সময় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে সেফ কাস্টাডি জন্যই একজনকে আটক করা হয়েছে। পুলিশ তাকে আটক করে নিয়ে আসা হয়েছে, উদ্ধার করে নিয়ে এসছে। পরবর্তীকালে
জামুরিয়া থানা থেকে তাকে রিহাই করা হয়েছে। কারণ হচ্ছে কি, দুই পক্ষের মধ্যে কোনো পক্ষই এখনো জামুরিয়া থানার পুলিশের কাছে অভিযোগ জানায়নি কি বেআইনিভাবে বালি পাচার হচ্ছে, যার ফলে কিন্তু পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিতে পারেনি। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি ওভারলোড যে ট্রাক বালি যাচ্ছে তাকে নিয়মিত সেই গাড়িকে ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে, তার সেই গাড়িকে আটক করা হচ্ছে। কিন্তু আজকে গ্রামেরই এক পক্ষ যখন এইভাবে বিক্ষোভে নামে, তাহলে পাল্টা পক্ষ উপর পক্ষ যখন তার প্রতিবাদ জানায়, তাতেই একটা উত্তেজনা প্রবণ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গেছিল। ধন্যবাদ দীপক। পাড়াকে দুভাগ করার জন্য নয়নগোপ কোথা থেকে ছুটে এসে ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে চাইছে, কিন্তু আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমাদের সমাজের নেতা বলে মানি না, আমাদের সভাপতি আছে কিন্তু দুভাগ করতে চাইছে পাড়াটাকে। নয়নগোপ নিজে মাত্র 4-5টা মহিলাকে নিয়ে আমাদেরকে গোটা পাড়াকে বাদ বিপদে, আমাদেরকে বাউরি চোর এই সকল ভাবে আমাদেরকে বাউরি ছাড়া কিছু ভাবে না। নয়নগোপ দূর হাঁটো, নয়নগোপ দূর হাঁটো। দাদা পুলিশ, আর দাদার সেই পুলিশ পরিচয়ে ভাইয়ের দাদাগিরির একটা নমুনা শুনবেন। অন্তঃসত্ত্বা এক আইনজীবীর পেটে লাথি মারা হলো, বর্ধমানের ঘটনা। পুলিশের জালে পুলিশ কর্মীরই ভাই, নিজেকেই পুলিশ পরিচয় দিয়ে এই দাদাগিরি। শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শরদিন্দু, গ্রেফতার হয়েছে এই পুলিশ কর্মীর ভাই, এ তো চরম অমানবিক ঘটনা। এই ধরনের ঘটনা কি এর আগেও ঘটিয়েছে এই ব্যক্তি? দেখো, একেবারেই তুমি যেমনটি বলছিলে, ধৃতের নাম রোহিত দাস, তার বাড়ি শক্তিগড় থানার গাংপুরে। এবং এই যে মহিলা আইনজীবী, অন্তঃসত্ত্বা আইনজীবী, তার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মহিলার প্রাথমিক অভিযোগ ছিল যে এই বিষয়টি ঘটার পর তিনি বর্ধমান থানায় এলে পুলিশ তার অভিযোগ নিতে টালবাহানা করে, তাকে বর্ধমান মেডিকেলে যেতে হয়। আবার বর্ধমান মেডিকেল বলে আগে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে, তারপরেই চিকিৎসা হবে। সব মিলিয়ে তিনি বিষয়টি তার অ্যাসোসিয়েশনে জানিয়েছিলেন। এরপরই আইনজীবীরা তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন এই ঘটনার প্রতিবাদে এবং দোষীকে উপযুক্ত শাস্তির দাবিতে। এরপরই দেখা গেল পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এই রোহিত দাসকে। এই রোহিত দাসের দাদা পুলিশ কর্মী, তিনি হাওড়া জেলায় কর্মরত রয়েছেন এবং তার মোটরসাইকেলে পুলিশ লাগানো স্টিকার এবং সেই মোটরসাইকেল নিয়েই ঘুরে বেড়াতো এই রোহিত দাস। এবং সেই বর্ধমান পুলিশ তিনি নিজেকে পরিচয় দিয়ে এই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন, তাকে রাস্তায় ফেলে পেটে লাথি মারেন এবং এই অন্তঃসত্ত্বা মহিলার পেটের ভ্রূণ তাতে নষ্ট হয়ে যায়। এইরকম অমানবিক ঘটনা ঘটেছে। এখন এই রোহিত দাস আর কোন কোন অভিযোগের সঙ্গে যুক্ত আছে কিনা, আরো কোনো অপরাধের সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তাকে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এইসব ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর করবে। ধন্যবাদ। মুখোমুখি হয়েছিল, যেমনি বাইক চালালে যেমনি, তারপর আর কিছুই নয়। ওনারা বলেছে আমি উকিল আছি, আমি উকিল আছি, আমি আমার পাওয়ার বেশি ওই হোলির দিনে আমাদের এক জুনিয়র মহিলা আইনজীবী, তার উপর মারাত্মকভাবে আঘাত আনা হয়, তার তলপেটে লাথি পর্যন্ত মারা হয়, যার ওই লাথি মারার ফলে তার গর্ভজাত ভ্রূণটি নষ্ট হয়ে যায়। এই ঘটনা যখন দরখাস্ত করে আমাদের তরুণী সদস্য আমাদের বাড়িতে জানায় এবং এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করে, অন্যায় অত্যাচার এবং পুলিশি নিষ্ক্রিয়তা, এর প্রতিবাদে আমি পেন ডাউনের কর্মসূচি নিয়েছিলাম। তবে পুলিশ এই যে তৎপরতার সাথে গভীর রাতে অ্যারেস্ট করেছে, আমরা এর জন্য গোটা আইনজীবী পরিবার আমরা পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই টর্নেডোর ভিডিও। দেখুন, ক্যাম্পাস লাগোয়া মাঠে মাত্র কয়েক মিনিট দেখা যায় এই টর্নেডো। বেশিরভাগ পড়ুয়াই সেই সময় ক্লাসে ছিল, ফলে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।